আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজুগুজু করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে এই ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আর একটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আর একজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? আর আবির ভাইকে কিভাবে চিনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, তুমি আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই, কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ওহ আচ্ছা, তুমি তবে যে, যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আর একটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখেই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে। তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছ। আর একটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফিমানিল্লাহ, এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে। বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চয়ই ভাববে তোমার কাছে উল্টোপাল্টা কথা বলতে লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখ তোর, মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো,
আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে মেয়েটা আপনাকে কত ভালো। বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনটা আসছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীর পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আঁতকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে যা, বাসায় যা। তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কিরে কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিমার আদের জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে, তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের দুই ভাই বোনকে একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকেই বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব, তাহলে হবে তো? আলী আহমেদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর হ্রাসভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রসেল ভাইয়াকেই নিতে হবে, তার জন্য মিটিং প্রয়োজন না?
তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে, মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরে বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের প আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোঁপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল, যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খোলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাঁটা বেছানো পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়াই সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিহা খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছু বোঝার অবস্থাতেই নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনে মেয়েটা আধমরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘন্টা 2 যাবৎ মেঘ এলো পাতারি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এটুকু মনে পড়তেই মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসল। রেস্টুরেন্টে বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আচমকা বুকের বাঁ পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ, তবুও মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টা থেকে 12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্ততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতর, কিন্তু আবির রুমে নেই। রুমের লাগেজ সাথে প্রয়োজনীয় সব কিছু গোছানো দেখেই মেঘের বুকটা আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসায় আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কাইনে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে।
মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পিছন সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতরে আটকে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে জাপটে ধরে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করল। মেঘের ছোট্ট ছোট দুটো হাত আবিরের বুকের উপর। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজে দু চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগনবিদারী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জোরে শব্দ করে কাঁকুতে শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চির দূরত্বও নেই। দুটা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি। আবির সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের হাত কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোঁপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকেই মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর উপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকের বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে। চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোঁপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে
মোলায়েম কণ্ঠে বলল, এই বিস্তৃত নক্ষত্র মণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পোলাগ নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন ধৃষ্টতায় মুহূর্তেই স্তম্ভিত ফিরল।